আচ্ছা, অপরাধের মোটিভ বা উদ্দেশ্য কি সত্যিই অজানা? খুব বেশি বুদ্ধি খরচ করা দরকার আছে এটা বোঝার জন্য? মানে আমি সম্প্রতি 9ই আগস্ট হয়ে যাওয়া আরজিকর যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে তার পরিপ্রেক্ষিতে বলছি। আমরা গোয়েন্দা গল্পে পড়ি খুনি নানা রকম বুদ্ধি খাটিয়ে খুন করে যাতে অপরাধ করে ধরা না পড়ে। তারপরেও না কেউ কেউ আবার কোনো বিলে ডাকাত আবার নানা রকম চিহ্ন, ধাঁধা ইত্যাদি হিয়ালির মাধ্যমে হিন্ট ছেড়ে দিয়ে যায়। কিন্তু বাস্তবে আমরা দেখি ভয়াবহ কদর্য অপরাধগুলো একের বেশি ব্যক্তি দ্বারা সচরাচর ঘটাচ্ছে, সচরাচর পুরুষরা তারা ঘটাচ্ছে অত্যন্ত স্থূল উপায়, হয়তোবা কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াও। বর্তমানে আরজিকর কাণ্ড নিয়ে সারা কলকাতা ছাড়িয়ে সারা রাজ্য, সারা দেশ, এমনকি সারা বিশ্ব তোলপাড় হচ্ছে। একটা ভয়াবহ অপরাধ চক্র চলেছে পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালগুলোতে, হয়তো বেসরকারি মেডিকেল কলেজগুলোতেও, আমাদের জানা নেই এখনও পর্যন্ত। সেই অপরাধ চক্রের শিকার অথবা অংশ কোনটাই হতে চাননি এই সদ্য প্রয়াতা আমাদের অভয়া বা তিলোত্তমা। তাই দামদের দুষ্কৃতীদের হাতে নিজের জীবন দিয়ে এবং এমন নৃশংসভাবে জীবন দিয়ে যা নির্ভয়া কামদুনি ঘটনাকে স্মরণ করিয়ে দেয়, হয়তোবা সেসবের বিভীষিকাকেও ছাড়িয়ে যায়। তারপরেও অন্যতম অভিযুক্ত অপরাধ সম্রাট সন্দীপ ঘোষকে যেভাবে শাস্তির বদলে রাজ্য সরকার পুরস্কৃত করছিল, অপরাধের প্রমাণ লোপাটে যেভাবে প্রশাসনের সর্বস্তরের অংশগ্রহণ দেখা গেছে, তাতে মনে হচ্ছিল অপরাধ করে পার পেতে মানে অপরাধীকে বেশি বুদ্ধি খরচ করতে হয় না, যারা প্রমাণ লোপাট করছে তাদের বুদ্ধি প্রয়োগ করলেই চলে। ইনফ্যাক্ট যথাস্থানে যোগাযোগ থাকলেই সবচেয়ে বড় কাজ হয়। কেন আমরা কামদুনির ক্ষেত্রেও দেখেছি তারা খুব বুদ্ধি করে করেনি, খোলা মাঠে খোলা কারখানার মধ্যে মৃতদেহ ফেলে দিয়ে চলে গিয়েছিল, কিন্তু সেখানেও অপরাধীদের কীভাবে আড়াল করা হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি শ্রীপর্ণা অনেকদিন পরে এলাম আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে। সত্যি বলতে কি, আমি প্রথমত লেখিকা, নিয়মিত ইউটিউবার যাকে বলে তা নই। তারপরে আমার চ্যানেলটি একটু মিশ্র প্রকৃতির, নানা ধরনের ভিডিও থাকে। কিন্তু 9ই আগস্ট 2024 ভয়াবহ ঘটনার পর ক্রমাগত খবর শুনে তদন্তের গতি প্রকৃতি এদিকে গড়াচ্ছে বলে জানতে পারছি, তাতে আমার মনে হলো আরও বেশ কিছু প্রশ্ন তোলার জায়গা আছে। আমি কিন্তু কোনো নিজের স্টিং অপারেশন চালাইনি, সিবিআইতেও কোনো আমার সোর্স নেই, সবটাই ওপেন সোর্স থেকে সংগৃহীত। কিন্তু তারপরেও মনে হচ্ছে অনেকগুলো ফাঁক রয়ে গেছে, সেই ফাঁকগুলো নিয়েই প্রশ্ন করতে চাই বা আমার চিন্তা ভাবনাটা ব্যক্ত করতে চাই, যেটা হয়তো আপনাদেরকেও ভাবনার খোরাক দেবে। সেই খটকাগুলোই তুলে ধরছি। প্রসঙ্গত এখানে আমাদের মাননীয়াকে ধন্যবাদ, তিনি শোকার্ত মা বাবাকে সব হারানোর বিনিময়ে পুলিশ মারফত আমরা জেনেছি ডিসি নর্থ 10 টাকা দিয়ে শান্ত করতে চাইলেও এই মন্তব্য অন্তত করেননি যে মেয়েটির চরিত্র খারাপ বা বয়ফ্রেন্ডের সঙ্গে ফুর্তি করতে গিয়ে মারা গেছে অথবা বিরোধীদের চক্রান্ত। আসলে জানি না বিরোধীদের সঙ্গে তলে তলে কোনো আন্ডারস্ট্যান্ডিংও হচ্ছে কিনা, হয়তো তবু আন্দোলনের, কিন্তু এটাও তো বুঝতে পারছেন যে আন্দোলনটা বিরোধী পার্টিদের হাতেও নেই। যাই হোক, পয়েন্টে আসি। 1 নম্বর, আমরা সবাই জানি নিহত তিলোত্তমার বাড়িতে প্রথমে জানা হয়েছিল মেয়ে অসুস্থ, তারপরে মেয়ে আত্মহত্যা করেছে। আমি এতদূর কোনো খটকা কিন্তু খুঁজে পাইনি, অসঙ্গতি দেখিনি। কারণ মেয়ে মারা গেছে এই খবরটা তার মা বাবাকে দেওয়া সহজ নয়। কিন্তু ক্ষোভের বিস্ফোরণ হলো এটা জেনে যে সে প্রাণঘাতী আর সে আত্মঘাতী মেয়ের মৃতদেহ নিয়ে শতখানেক মানুষের ভিড়, শুধু ওই প্রৌঢ় বাবা মাকেই দেখতে দেওয়া হচ্ছিল না, তদন্ত চলছে নাম করে। কেমন তদন্ত চলেছিল আমরা খুব ভালো মতোই জেনেছি। মৃতদেহ যেখানে পাওয়া যায় সেই সেমিনার রুমটি যদি অপরাধস্থল হতো, তাহলে সেখানে খুব সাবধানে হাত পায়ে ছাপ বাঁচিয়ে তদন্তকারীদের শুধু যাওয়ার কথা। প্রিন্সিপাল, তার ঘনিষ্ঠ ডাক্তার বন্ধুরা যারা উত্তরবঙ্গ থেকে বর্ধমান থেকে ছুটে গিয়েছিলেন, তারা কি জানতেন না অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে দেহকে কীভাবে ছোঁয়াচ বাঁচিয়ে রাখতে হয়? মা বাবাকে দেখতে দেওয়াটা কর্তব্য,
কিন্তু সেটাও সে ঠেকা ছোঁয়া বাঁচিয়েই। আর বাকিরা মাসের বাজার বসাতে পারলে মা বাবার ক্ষেত্রে এন্ট্রি নট কেন? এই প্রশ্নগুলো নিয়ে অলরেডি আগেই বহু মানুষই তুলেছেন, আলোচনা হয়ে উঠছে। শুধু তাই না, মেয়েটার দেহও জ্বালানো হয় কর্তব্য, মানে কার্যত মা বাবার কাছ থেকে বডিটা ছিনিয়ে নিয়ে এবং একরকম জোর করে। সব ভাই ভ্যান অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে হঠাৎ করে তীর বেগে ছোটে, একটা খবরের চ্যানেলে দেখছিলাম, তীর বেগে ছুটে গেল। তাদের বাবা মার, মানে তিলোত্তমার মা বাবার গাড়িটাকে অনুসরণ করতে দেওয়ার সুযোগ না দিয়েই এবং পানিহাটি শ্মশানে দুটো লাইনে থাকা দেহকে টপকে তড়িঘড়ি জনৈক কাকুর সয়ে ইলেকট্রিক চুল্লিতে ঢুকিয়ে দেয় পুলিশ। এখন পানিহাটি শ্মশানে আমার বাবারও দাহ হয়েছে। নিজে মুখাগ্নি করেছি বলে জানি সেখানে কিছু পারলৌকিক কাজ আচার থাকে। তার মানে মৃতার বাবাকে বা মাকে সব কিচ্ছু করতে দেওয়া না দিয়ে শেষে ভস্মটুকু ফেলে রাখা হয়েছিল। এবং আমরা জানতে পেরেছি যে দেহটা চুল্লিতে ঢোকা মাত্র সবাই চলে গেছে, তারা বাড়ি ফিরবেন কী করে যাবেন সে নিয়ে কারো কোনো হেডেক নেই। তাড়াহুড়োর কারণ তো সহজবোধ্য। মেয়ের ক্ষতবিক্ষত হাড়গোড় ভাঙা দেহটা দেখলে প্রৌঢ়া দম্পতি হয়তো ডেফিনেটলি সংরক্ষণে দাবি জানাতেন, সেকেন্ড বা ময়নাতদন্ত চাইতেন। ওনারা মোটামুটি শক্তও ছিলেন, সেই সুযোগই দেবো না, দে জ্বালিয়ে। এইখানেই প্রশ্ন, আত্মহত্যার দাবি কখন এবং কীভাবে খুন হিসেবে স্বীকার করা হলো? আমরা সবকটা চ্যানেল বা দেখাইনি, একটি ইউটিউব চ্যানেলে দেখলাম স্বাস্থ্য ভবনে 6ই আগস্ট তারিখের নোটিশের কথা শুনেছি। এখনও নাকি তাদের ওয়েবসাইটে রয়েছে, স্বাস্থ্য ভবনের ওয়েবসাইটে। এই তথ্য আমি পেয়েছি, একটি ইউটিউব চ্যানেলে বললাম, সূত্রের খবর। নোটিশটা ছিল 8ই আগস্টের ডেটে রেড রোডে কিছু প্যারাড আছে, তাতে অংশগ্রহণ করানোর জন্য কয়েকজন ডাক্তারকে SSKM হাসপাতালে রিপোর্ট করার নির্দেশ দিয়ে। অরিজিনালি তাই ছিল। যদিও প্যারাডের জন্য ডাক্তাররা কী করবেন আমি ঠিক জানি না, বুঝতেও পারছি না। পরে সেইটা সরিয়ে দিয়ে ব্যাক ডেটে 6ই আগস্টের ডেটে বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, সৌমিত্র রায়, যাদের নামগুলো অভিযুক্তের তালিকায় বা সন্দেহভাজনদের তালিকায় উঠে আসতে বা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ নানা রকম অপরাধ চক্র চালাতেন সেই তালিকায় উঠে আসছে, এরকম কিছু ডাক্তারকে RG কর হাসপাতালে রিপোর্ট করতে বলা হয় 6 তারিখের দেওয়া একটি নোটিশে। বুঝে দেখুন, রেড রোডের অনুষ্ঠানের জন্য লাগোয়া SSKM সেটা তবু রিজনেবল ছিল, সেটা ছেড়ে তাদেরকে বলা হলো সেখান থেকে 7-8 কিলোমিটার দূরে RG করে যাওয়ার কথা। মানে সেমিনার রুমে ফাঁস হওয়া ছবিতে যেসব ডাক্তারদের দেখা গেছে, তাদের RG কর হাসপাতাল ও মেডিকেল কলেজে আসার অফিসিয়াল অর্ডার ছিল না। তাদের উপস্থিতি সরকারি নির্দেশের যুক্তি খাড়া করতেই, মানে তাদের উপস্থিতির নেপথ্যে যখন ওদের ছবিটা সামনে চলে এলো, তখন তাদের নেপথ্যে সরকারি একটা নির্দেশ ছিল, সেই যুক্তিটা খাড়া করার জন্যই তড়িঘড়ি একটি নোটিশ স্বাস্থ্য ভবনের ওয়েবসাইটে আপলোড করা হয় বলে অনেকে সন্দেহ করছেন। সেটা আবার 6 তারিখে ব্যাক ডেটে। এই 8 তারিখ এবং 6 তারিখ দুটো নোটিশ আপনারা গিয়ে চেক করতে পারেন। 6 তারিখে 8 তারিখের নোটিশটা অবভিয়াসলি আর সেখানে নেই, 6 তারিখে যেটা নোটিশ সেটাই হয়তো খুঁজে পাওয়া যাবে। তো এখন এরা তো যেভাবে প্রমাণ লোপাট চলেছে, সে সমস্ত কি হয়েছে আমি ঠিক বলতে পারবো না, আপডেট সেটা সেই আপডেট নেই। এই তথ্য গোপন কিন্তু ওপেন সোর্সের আবিষ্কার, আমার নয়, আমার গবেষণার ফল নেই, CBI তদন্তেও বেরিয়ে আসেনি শুনেছি, এবং অদ্বিতীয়া চ্যানেলে, না সরি সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলে। বিষয়টা সত্যতা আমি যে যাচাই করিনি, তবে যা ঘটেছে তার সঙ্গে যথেষ্ট সঙ্গতিই পাওয়া যায়। কারণ RG করে মর্গের ভেতর যা সব কাণ্ড, গা গোলানো কাণ্ড ঘটতো বলে জানা যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে উত্তরবঙ্গ লবির ওই ডাক্তারদের নিয়মিত আসা যাওয়া ছিল। হয়তোবা কী জন্য সেটা এখন বলছি না, সেটা পৃথক ভিডিওতে তুলে ধরতে পারি। এখন প্রশ্ন, 8 তারিখের নোটিশ হঠাৎ বদলে 6 তারিখ করা হলো কখন এবং কেন? একজন মহিলা ডাক্তার আত্মহত্যা করানোর জন্য কি এতজনকে লাগে? মানে সাজানো আত্মহত্যা, আসলে খুন করানোর জন্য কি এতজনকে লাগে? যে জল্লাদগুলো এসেছিল, যতদূর মনে হচ্ছে তাদের RG কর আগমনের কোনো অফিসিয়াল রেকর্ডও থাকার কথা নয়, কিন্তু এই গেম প্ল্যানটা ছকতে হলো কারণ জুনিয়র ডাক্তাররা ও জনগণ আত্মহত্যা তত্ত্বে বিশ্বাস করলো না। ভাইরাল বর্ণনা ও ছবি একটা বাচ্চা ছেলেও বুঝতে পারবে যে এটা খুন। এখন খুন তো বেশ ছিল, রেপ এলো থেকে? এই দিকটা নিয়ে এখনো পর্যন্ত কেউ প্রশ্ন তোলেননি বা আলোচনা করেননি। আমি একটু বোঝার চেষ্টা করি।
অনেকে বলেছে অবশ্য যে খুনটাকে পরে রেপ সে দেখানোর চেষ্টা করেছে, কিন্তু এরকম প্ল্যান তারা কখন করলো? আমার সাথে আপনারা একটু বোঝার চেষ্টা করুন। ভিডিওটা স্কিপ করে গেলে পরে অনেক কিছুই ধরা যাবে না, এটা পুরোটা দেখলে পরে আমি পুরো মানে খটকার জায়গাগুলো আরও কত জায়গায় রয়েছে সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করব, আপনারাও জানতে পারবেন। অনেকেই বলছেন আরজিকর ও অন্যান্য মেডিকেল কলেজগুলোতে টাকার বিনিময়ে পাশ করানো হতো। তার ওপর সন্দীপ ঘোষের তদারকিতে সেখানে জাল ওষুধের র্যাকেট ছিল, বেআইনিভাবে মেডিকেল বর্জ্য বিক্রি কারবার ছিল, বেআইনি ক্যাফেটেরিয়ার পাশাপাশি মদের বার, সবই অনুপ্রাণিত সন্দীপের প্রত্যক্ষ অনুপ্রেরণায় চলত। আর টাকার ভাগ যেত পার্টি ফান্ডে একেবারে ওই 14 তলা না কত যেন সেখান পর্যন্ত। সর্বোপরি সেক্স র্যাকেট চলত। আজে বাজে ফিল্মের শ্যুট হতো। প্রথম দিকে শোনা গিয়েছিল যে রেড লাইট এরিয়া থেকে মেয়ে এনে করা হতো, তারপরে তাতেও পোষায়নি, শেষে সব দেহের সঙ্গেও উল্টোপাল্টা কাজ করা হতো। সেসব এবং সেটা আবার শুটিং হতো, মানে শুটিং হতো বলে অনুমান করছে, অনুমানটা অমূলক একদম বলছি না। এইসব নোংরামোর ভিডিও থেকেও কিন্তু আয় নেহাত কম হয় না, মানে যারা যোগাযোগ জানেন, জোগাড়ের লোক, তাদের ক্ষেত্রে বলছি। সম্প্রতি জানা গেছে কারণ সঞ্জয়ও আরেকজন মৃতদেহের সঙ্গে সেক্স করলে সম্ভবত তার ভিডিওগ্রাফি করে বিদেশি পর্ন সাইটে বিক্রি করার র্যাকেট চালাতো এইসব ডাক্তার বেশি শয়তানগুলো। ভেবে দেখুন কি সাংঘাতিক ব্যাপার না। আমরা এদেরকে চিকিৎসা করাচ্ছি, আমরা জানিও না যে ডাক্তারের কাছে আমি গিয়ে নিজের অসুখের বিবরণ দিচ্ছি, পরীক্ষা করাচ্ছি, তিনি কি ছিলেন আগে। এই কথাগুলো প্রথম শোনা যায় সেই হাড়হিম করা অডিও থেকে। বন্ধুরা, আমি সোমা বলছি। অনুমান করা যায় যে তিনি নিজের পরিচয় দেননি। যদি খুব নির্বোধ না হয়ে থাকে তাহলে নিজে পুরো নাম পদবি সব জানিয়ে পরে বিপজ্জনক তথ্য দেবেন, তারপর তো তার নিজের বিপদ হতে পারে। ঈশ্বর করুন তিনি যেন নিরাপদে থাকেন। কিন্তু কথাগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। আমি সেই অডিওটার প্রসঙ্গে বেশি আসছি। পরে টিভি চ্যানেলে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীও এইসব জানিয়েছেন সেক্স র্যাকেটটির বিষয় ছাড়া। এসব বলতে আরও যেসব আর্থিক দুর্নীতি হতো, বর্জ্য বেআইনিভাবে বিক্রি করা, বেআইনিভাবে ক্যাফেটেরিয়া চালানো ইত্যাদি, একমাত্র উনি এই নোংরামোর বিষয়টি বা মর্গের মধ্যে কী সব হতো এই বিষয়টি বাদ দিয়ে গেছেন, বলেননি সে সম্পর্কে কিছু। ইচ্ছা করে বাদ দিয়েছেন বলবো না, ওনার অভিযোগের ভিত্তিতেই আজকে সিবিআই তদন্ত করতে ইডি সিবিআই সমস্ত নেমে পড়েছে ময়দানে। যাই হোক, সব মিলে এই দাঁড়ালো জাল ব্যবসা, চুরি জালিয়াতি থেকে পর্ন এবং সেক্স র্যাকেট, সব রকম অনাচার কদাচার দুরাচার থেকে অর্জিত টাকার ভাগ পেতেন স্বয়ং কন্যাশ্রীর প্রণেতা ও তার রক্ত সম্পর্কীয়রা। বয়েজ হোস্টেলের 2-3টি রুম নিয়ে একটা গেস্ট হাউস তথা প্রমোদ সেল বানানো হয়েছিল। সেখানে কি করা হতো দেখুন, একটা ছেলেও পাশ করলো মেধা খাটিয়ে, তাকে কিন্তু এই ধরনের উৎপাতের শিকার হতে হয় না, সচরাচর হয় না, যদি না সে কোনো গের পাল্লায় পড়ে। কিন্তু একটা মেয়েও পড়াশোনা শিখে ভালোভাবে নিজের বুদ্ধিমত্তা দিয়ে গেল, সেখানে পৌঁছলো। অথচ তেমন একটা কোয়ালিটির মেয়েকে যদি বলা হয় এখানে এসে এন্টারটেন করো স্বাস্থ্য ভবনের কর্তাদের, তোমার প্রিন্সিপালকে বা আরও অন্যদেরকে, তাহলে সে কি রাজি হতে পারে? কেউ কেউ হয়তো ভয়ে রাজি হয়েছিল, কেউ কেউ হয়তো সহজ পথ ধরে নিয়েছিল, তাদের সংখ্যাটা মনে হয় কম। কিন্তু স্বতঃস্ফূর্তভাবে যেটা অন্তর থেকে বেরিয়ে আসে সেটা একটা মেয়ে কখনো সেটাতে হ্যাঁ বলতে পারে না। তার ভালো লাগার মতো সেখানে কিছু ঘটবে না। তো সেই নোংরা প্রস্তাব সে শুনবেই বা কেন, পালনই বা করবে কেন? অভয়া শোনেননি, সেটাই শোনা যাচ্ছে। 2 নার্স সে কথোপকথন স্মরণ করুন, যেখানে কারোর সঙ্গে কম্প্রোমাইজ করার চাপ ছিল অভয়ের ওপর। বলা হয়েছে যাতে তিনি মাথা নত করেননি। ফলশ্রুতি কি আপনারা দেখেছেন, আমরা সবাই দেখেছি। তারও প্রচুর পরীক্ষায় ফেল করানোর হুমকি। হয়তো ওদিকে কম্প্রোমাইজ করলে তাকে কোনো সুবিধা দেওয়া হতো কিনা জানি না, তার কাছে থেকে পিজিটি পাশ করানোর জন্য 10 লক্ষ টাকাও দেওয়া হয়েছিল। কিন্তু 5 না 10 লক্ষ, 10 লক্ষই শোনা যাচ্ছে সে টাকা চাওয়া হয়েছিল। আচ্ছা, সেই টাকাটা দিলেই কি ঝামেলা মিটে যেত? ভাবতেই পারে কেউ কেউ যে নিজের প্রাণটা তো আগে, টাকাটা দিলেই পারতো। এখন যদিও কেউ ভাবছে না, অভয়ের মেরুদণ্ড নিয়েই আমরা গর্বিত। এখন পিজিটি মানে হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশনের
জন্য, হ্যাঁ, একটা স্টুডেন্ট। তখন এটার জন্য পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য মেডিকেলে একটা গবেষণাপত্র তৈরি করতে হয়, একটা থিসিস জমা দিতে হয়। জানা গেল তিলোত্তমার রিসার্চ পেপারটাও আরেকজনকে দিয়ে দেওয়া হয়। মানে কি পরিমাণ মানসিক নির্যাতন চলছিল মেয়েটার উপর ভাবা যায়। তার জন্য সে বাড়িতে বলতে বাধ্য হয়েছে যে বাবা আমার আরজিকর থেকে যা পাওয়া হয়ে গেছে, আমি আর ওখানে থাকতে পারছি না, ভালো লাগছে না। এখন পেপারটা অরিজিনালি কে লিখেছে তার প্রমাণ কিন্তু তার নিজের কম্পিউটারে থাকে, বা ইমেলে করে যদি কাউকে পাঠিয়ে রাখলে পরে সেখানেও থাকার কথা। মানে সেম থিসিস আবার সাজিয়ে গুজিয়ে জমা দেওয়া যেত। অবশ্য জানা যাচ্ছে না যে সেটা জমা দিলে পরে নিজের লেখা প্লেজিয়ারিজমের চার্জে বা নিজের লেখা থিসিস চুরির দায়ে পড়তেন কিনা, সেটা সম্পর্কে এখন কেউ কিছু বলেনি। তবে প্রমাণ যাদের কাছে দেবে, কিন্তু প্রমাণটা কাকে দেবে? নিজের টিচারকে দেবে। ধরুন এই প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে দেবেন, বা জেস মেডিসিনের যিনি হেড এইচওডি তাকে দেবেন। তো তারাই তো তার থিসিস চুরি করে বা ডাকাতি করে কার্যত অন্য একজনকে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে বাধ্য হয়ে তিলোত্তমার মা, অভয়ের মা তাকে পরামর্শ দিয়েছিলেন যে কি আর করবি, ওটার পেছনে পড়া থেকে আরেকটা তৈরি কর। কারণ আরেকটা তৈরি করা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। একটা রিসার্চ মানে আচ্ছা এই প্রশ্নের উত্তর পারলে না, তার আরেকটা চ্যাপ্টার পড়ে নিয়ে উত্তর তৈরি কর, ইটস নট লাইক দ্যাট। একটা রিসার্চ করতে অনেকটা সময় লাগে, তার মধ্যে কিছু মৌলিকত্ব থাকে। তার রিসার্চটা পরবর্তীকালে আরও ফার্দার গবেষণা হতে পারে, একটা নতুন কোনো মেডিসিন হতে পারে, নতুন চিকিৎসা পদ্ধতি হতে পারে। তো তাহলে আমার প্রশ্ন হচ্ছে একটা জিনিস, তার গবেষণাপত্রে মানে কি ছিল যেভাবে জোর করে চাপ দিয়ে আরেকজনকে দেওয়া হলো? সেই অপদার্থ ক্যান্ডিডেটটি কি নিজে তৈরি করতে পারছিল না, নাকি অভয়ার গবেষণাপত্র সত্যি এমন কিছু ইউনিক ব্যাপার ছিল যেটা নিয়ে পরবর্তীকালে শোরগোল ফেলার চান্স ছিল পড়ার? এবার তার চেয়েও বড় প্রশ্ন, যদি আমি ক্রাইমটার সঙ্গে রিলেটেড থাকি, যে মানে একটা তো অভয়ার বন্ধুরাও কিন্তু এই ব্যাপারটা জানতো, শুধু বাবা মা নয় যে দেওয়ার কথা স্বীকার করেছে। এর থেকে একটা ব্যাপার তো পরিষ্কার যে কোন ছাত্র বা ছাত্রীকে অভয়ার গবেষণাপত্র দেওয়া হয়েছিল তার নাম সবাই জানে। এবার খটকার জায়গাটা হয়তো একটু বুঝতে পারছেন, তারা তার নামটা সামনে আসছে না কেন, কাকে দেওয়া হয়েছিল? আর যদি তারা সিবিআইকে বলে থাকে, তাহলে মিডিয়া এত খবর করছে, একেবারে সঞ্জয় পলিগ্রাফি টেস্টের প্রশ্ন উত্তরের ডিটেলস, মানে নাক মুখ চেপে ধরেছে, হ্যাঁ রেপ করেছিল না ইত্যাদি, হ্যাঁ না ইত্যাদি, এত কিছু চলে আসছে, তাহলে সেই ছাত্রের নামটা বার করতে পারেনি কেন? এটা কি বিশ্বাসযোগ্য? আমার কাছে তো বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। নাকি পেরেও বলছে না অন্যরকম বিপদের আশঙ্কায়? পশ্চিমবঙ্গ এখন ওই অন্যরকম বিপদের আশঙ্কাতেই বেশি ভুগছে। আমরা সেই নামটাও করতে সাহস পাই না। সেই ছাত্র বা ছাত্রী যে খুনের সঙ্গে জড়িত নয়, সেটা কি খতিয়ে দেখা হয়েছে? আর তারা কতটা প্রভাবশালী? লোকে মুখ্যমন্ত্রী নামে ধিক্কার দিচ্ছে, তাহলে তাদের বাপ কাকার নাম আপনি আনতে বাধা কোথায়? কোনো এক প্রভাবশালী অদৃশ্য প্রভাবশালী শোনা যাচ্ছে, কোনো একজন মন্ত্রী ছেলে হতে পারে, ভাইপো হতে পারে, ইত্যাদি সব শোনা যাচ্ছে, তার গার্লফ্রেন্ড হতে পারে, ইত্যাদি সব শোনা যাচ্ছে। তাদের নামগুলো কিন্তু সামনে কেউ আনছি না, এটা আমিও আনছি না আপাতত। কিছুদিন একটা স্ক্রিনশট কেউ একজন আপলোড করেছে, জানি না সেখান থেকে অবস্থিত কিনা, হয়তো রিপোর্ট করে তুলে নেওয়া হয়েছে, সেটা ফেসবুকে ভেসে ভেসে হারিয়ে গেল। একটি মেয়ে বুদ্ধিমেধা পুরুষদের অনেকে ছাপিয়ে যাচ্ছে, তার উপর গুরুত্বপূর্ণ থিসিসও অন্যকে দিতে সে রাজি নয়। ন্যাচুরালি আমি যেটা গবেষণা করে আবিষ্কার করেছি, বার করেছি, নিজে কষ্ট করে লিখেছি, সেটা অন্য কাউকে দিতে আমার ভালো তো লাগবে না, কিছুতেই আমার মন থেকে সায় দেবে না। আমার কাছে যদি কেড়ে নেওয়া হয় তাতেও আমার যথেষ্ট আপত্তি থাকার কথা। তার উপর শোনা যাচ্ছিল এইসব অপকর্মের প্রমাণ। এইরকম একটা মানসিক চাপে যখন ছিল, সেই অবস্থায় তাকে হয়তো অনেকেই অনুমান করছেন যে ওই প্রমোদ সেলটাতে তাকে যেতে যেতে বলা হয়েছিল। ওর ছবি যদিও আমাদের সামনে আসার কথা নয়, তবু কেউ ফেসবুকে বা ইত্যাদি জায়গাতে দিয়ে ফেলাতে আমরা দেখতে পেরেছি যথেষ্ট সুশ্রী। সেটা তার কাছে এই ধরনের প্রস্তাব এসেছে এবং তিনি তাতে রাজি হননি। এখন যা কিছু সে যদি এর ফলে যে মানসিক চাপটা ভোগ করছিল, তাতে আমাদের সেই প্রথম অডিও
যেতে একটি মেয়ে বলছে, ভয়েস রেকর্ড করে পাঠিয়েছে, সব নিজে থেকে জানাচ্ছে, তাতে বলেছিল যে এই তাকে যে ক্রমাগত মাস 6 ধরে নানাভাবে মানসিক নির্যাতন করা হচ্ছিল, একবার নাকি মোটর বাইকে পুরো ধাক্কা মারা হয়। তো মরিয়া হয়ে সে তার বন্ধুর পরামর্শে অল্প বিস্তর প্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছিল, এবং মোটিভ তো ভেরি ক্লিয়ার। এই প্রমাণগুলি সঙ্গীর সামনে চলে এলে পরে সংশ্লিষ্ট ব্যক্তিরা অসুবিধায় পড়তেন। এ রাজ্যে অবশ্য অসুবিধায় পড়লেও শাস্তি বা ট্রায়ালের বিশেষ কোনো সম্ভাবনা নেই, এখন তো দেখাই যাচ্ছে, বোঝা যাচ্ছে। সেটাকে গোপন করার জন্যই তারা তাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার পরিকল্পনা করে। তো আমার মনে হয় সিবিআইকে তো অনুরোধ যে অভয়ার কম্পিউটারের মধ্যেও তার থিসিস বা গবেষণাপত্রটির যেন অনুসন্ধান করা হয়। এখন তো শোনা যাচ্ছে অনেক অপরাধের যা কিছু প্রমাণপত্র, আর অপরাধের প্রমাণের স্বরূপ যে তার মোবাইলটা নেওয়া হবে, তো মোবাইল থেকে সব ডেটা ডিলিট করা হয়েছে, যেটা অনেকে বলা হচ্ছে আধুনিক প্রযুক্তির সাহায্যে সেটাকে রিট্রিভ করা বা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। তাহলে যাদের যাদের বিরুদ্ধে প্রমাণটা পাওয়া যাচ্ছে, সিবিআইকে সবাইকে কি হেফাজতে নেবে? সর্বোপরি আমার মনে হয় যে ডাক্তারকে ওই তোর থিসিস পেপারটা দিয়ে দেওয়া হয়েছে জোর করে, তাকেও, বা ডাক্তার বা যাই হোক, কি আর বলি, ডাক্তারই বলতে হচ্ছে, ডাক্তারই পড়ছে যখন, তাকেও কিন্তু সমানভাবে জিজ্ঞাসাবাদ করা বা দরকার, ডিটেইন করা দরকার। অনেকের মতে খুনটাই মুখ্য উদ্দেশ্য, ধর্ষণটা গৌণ। কথাটায় একটাই যুক্তি থাকতে পারে, সেটা হলো দেখুন, খুন হলেই মোটিভ নিয়ে তো প্রশ্ন উঠবে, তদন্তকারীরা তখন মোটিভ সন্ধান করতে গিয়ে অনেক কিছুই সন্ধান পেয়ে যেত, যদিও দাসানুদাস কভার মাস্টার গোয়েল অ্যান্ড কোংকে নিয়ে ভয় ছিল না। ধর্ষণের বিষয়টা নাকি পরে ঢোকানো হয়, সেটা কখনো কেন? যদিও খুনটাই মুখ্য উদ্দেশ্য ছিল বলে এটাকে নারী নির্যাতন ভাববো না, এটা যারা বলছে তারা অত্যন্ত দুর্বিসন্ধিমূলক কথাবার্তা বলছে, সে প্রসঙ্গে এখন যাচ্ছি না। আমি সেই সম্পর্কে এক্সপার্ট কমেন্ট করতে এখানে বসিনি, সে সম্পর্কে পরে কখনো বলা যাবে। এখন এই যে বললাম ধর্ষণের বিষয়টা পরে ঢোকানো হয়, সেটা কখনো কেন? হাসপাতালে উপস্থিত ডাক্তারদের একটা অংশ প্রবলভাবে আত্মহত্যা তত্ত্ব খারিজ করে দেওয়ার পরে কি ধর্ষণের বিষয়টা ঢোকানো হয়? তো সেটা কিন্তু লিস্ট লাইকলি, বাট অ্যাটলিস্ট তখন অ্যাটলিস্ট সঞ্জয়কে দিয়ে কোনো অপকর্ম করানো সম্ভব হয় না। যেমন ধরুন, এখন সিবিআই সন্দেহ করছে যে কি বলবো, ওই ইঞ্জেকশনে করে কেউ ইনজেক্ট করে দিয়েছে তিলোত্তমার দেহে, কিন্তু সেটাও সঞ্জয় নিজে ফাঁসতে পারে জেনেও কি নিজের যাই হোক দেবে, নিজের উপাদান। আর ধর্ষণের ব্যাপারটা বডি ডিসকভার আবার হইচি বাধা করানো তো সম্ভব ছিলই না, মানে হয়েছিল খুনের সমকালেই। আর মৃত্যুর আগে না পরে পারপিট্রেটর একজন না একাধিক পুরুষ, এখনও নাকি তদন্তকারী সংস্থা নিশ্চিত নয়। তো আমরা যারা কমন সেন্স নিয়ে বলছি বা নিজেদের সাধারণ বুদ্ধি কাজে লাগাচ্ছি, আমরা জানি যে একাধিক হতেই হবে, কারণ এই এরকম ভয়ানক ইনজুরি, তার একই সঙ্গে গলার হাড় ভাঙা, পেলভিক বোন ভাঙা, ছিঁড়ে দেওয়া, হাতে ইনজুরি, সারা গা ময় ক্ষতের দাগ, এটা কখনো একজনের কাজ সম্ভব নয়। হ্যাঁ, তাহলে কি এরকম হয়েছিল যে এটা দেখে পরে পাছে লোকজন হইচই করে, সেটা আগেভাগেই একটা ওই ধরনের রেপ জাতীয় জিনিস করিয়ে নিয়ে পরে একটা প্যারালাল তত্ত্ব খাড়া করার ব্যবস্থা করে রাখা হয়েছিল? আমার মনে হয় এটাও খুব একটা খুব একটা বিশ্বাসযোগ্য আমার কাছে তো মনে হচ্ছে না। এত জটিলতায় কেন যাবে? সেও তার কাটাটাকে দিয়ে অনেকে বলছে যে আগে মেরে ফেলে তারপরে ওই যাকে তার কাটা বলে উল্লেখ করেছে একজন, তাকে দিয়ে, সেই সঞ্জয় রায়কে দিয়ে অপকর্ম করানো হয়েছে, যার কাছে সজীব দেহ আর মৃতদেহের মধ্যে বিশেষ পার্থক্য নেই, বরং সে মৃতদেহের প্রতি বেশি তার প্রতি বেশি উত্তেজনা বোধ করে। তথাকথিত সেই ভয়েসের শোনা সোমারও সেরকমই ইঙ্গিত ছিল যে ঘরের ভেতর নৃশংসতা চালানোর পর সেই ছেলেগুলো বেরিয়ে এসে মদ্যপানরত সঞ্জয়কে বলেছিল যা তোর জন্য খাবার রেখে এসেছি। কি অবস্থা! এখন কারা বলেছিল?
এতদিন ধরে নেশাখোর পারভার্টটাকে প্রশ্ন করে জানতে পারলো না সিবিআই? অডিও মতে 3-4 জন পুরুষ ও এক নারী ইনভলভড। যা যা হয়েছে সবই তো মিলে যাচ্ছে। এই অডিওর পর একটা কতগুলো নামও ভেসে উঠলো। আমরা কেউ সেই নামগুলোকে উচ্চারণ করতে সাহস করছি না। কেন করছি না? যা যা বলা হয়েছে কিন্তু অডিওগুলোতে সবই কিন্তু মিলে যাচ্ছে। শুধু প্লেস অফ অকারেন্সটা নিয়ে তাদের একটা কনফিউশন ছিল এখনও পর্যন্ত, সেটা সেমিনার হলে নাকি ডক্টরস রুমে নাকি চেস্ট মেডিসিনের অন্য কোনো রুমে না কোথায়, কেউ বা বলছে সন্দীপ ঘোষের অফিসে, কোথায় সেই ব্যাপারটা নিয়ে এখনও কনফিউশন রয়েছে। তো ন্যাচারালি ওই অডিও যারা করেছিলেন তাদের পক্ষেও কিন্তু জানানো সম্ভব ছিল না। তবে মারাটাই মুখ্য উদ্দেশ্য, ধর্ষণটা নয়, সেটাকে পরে সঞ্জয় রায়ের সিমেন্ট নিয়ে মানে কী বলবো ইনজেক্ট করে ধর্ষণের প্রমাণ খাড়া করা হয়েছে। যেমন এটা আমাদের দেশে, আমাদের রাজ্যতে এটা হয়েই গেছে। ও ধর্ষণ তো হতেই থাকবে, সামান্য ব্যাপার, শরীরে অসুখের মতো। কিন্তু আমার প্রশ্ন, যে মহাপুরুষেরা প্রিন্সিপাল ও প্রভাবশালীদের সাহায্যে হাসপাতাল, কলেজ, হস্টেলে সেক্স র্যাকেট চালাতো, যারা সব দেহের সঙ্গে সঙ্গমের পর্নোগ্রাফি ভিডিও করতো বা নিজেরাও হয়তো পার্টিসিপেট করেছে, তারা একজন তরুণীকে মারার সময় ব্রহ্মচার্য পালন করেছিল, এটাও কি বিশ্বাসযোগ্য? সেই রহস্যময় অডিওতে তারাও মদ্যপান, রহস্যময় অডিও অনুযায়ী কিন্তু তারাও মদ্যপান করেছিল আর কি। তাহলে কেন ময়নাতদন্ত রিপোর্টটি শুধু সঞ্জয় বীর্য পাওয়া গেল? এখানেই পাল্টা প্রশ্ন, তদন্তের রিপোর্ট করেছিল কারা? যার নমুনা ফেলে রাখা হয়েছে তার নমুনায় সংগ্রহ করা হয়েছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন তো দেহটাকেও পুড়িয়ে ফেলা হয়েছে। ফরেনসিক 2 ডাক্তারকে তো রীতিমতো চাপ দেওয়া হয়েছিল, যারা নাকি নিজেদের রিপোর্ট বদলাতে চাননি বলে শোনা গেছে। কিন্তু সেখানেও যে ঘাপলা হয়েছে সেটা তো বেশি বুদ্ধি খাটানোর দরকার নেই সেটা বোঝার জন্য। প্রথম দিকে শোনা গেছিলো, একদম প্রথম দিকে, সেটা আপনারা মনে করুন, আপনারাও হয়তো দেখেছিলেন, যে 2 জনের সিমেন্ট পাওয়া গেছে। কিন্তু বেশ খানিক বিলম্বে সিপিআইয়ের কাছে যে রিপোর্ট পৌঁছয় তাতে শুধু সঞ্জয়ের স্যাম্পল ম্যাচ করে। তাতে মানে বিশেষজ্ঞ না হয়েও বলা যায় যে এটা এত করাপ্ট রিপোর্ট বা পুরো ব্যাপারটা। এখন পুরো জিনিসটা রিক্রিয়েট করে কী করে ওই জিনিসটা তৈরি করা যাবে যেখানে শরীরটাও নেই? নির্ভয়া কাণ্ডে যেমন শরীরটা ছিল মেয়েটার, তাদেরকে তার সঙ্গে যা যা নৃশংসতা করা হয়েছে, কে কামড়েছে, কে আঁচড়েছে, সমস্ত কিছুর প্রমাণ তার দেহের মধ্যেই ছিল। কিন্তু সেখানে কেউ প্রমাণ লোপাট করার চেষ্টা করেনি। অনেকেই যেমন এখানের সঙ্গে অন্যান্য জায়গাকার তুলনা দেয়, মণিপুর পর্যন্ত চলে যাচ্ছে, সেখানে কিন্তু স্টেট গভর্নমেন্ট প্রমাণ লোপাটের চেষ্টা করেনি। এখানে যাক আর বললাম না, একটা স্যালাইন পাউচও পাওয়া গেছে ওইখানে দেহতের কাছে, সেটা দিয়েও প্রমাণ মানে এই ধরনের এভিডেন্স মোছা যায় বলে জানা গেছে। আরও নানা ধরনের কেমিক্যালস ইউজ করে পরে ওটা হসপিটালের রক্তের দাগগুলো মুছে ফেলা হয়েছে। যদিও এত কষ্ট না করলেও চলতো, কারণ আমাদের মানে সর্বোচ্চ পদে যিনি আছেন প্রশাসনিক প্রধান, সেই লেভেল পর্যন্ত পুরো জিনিসটাকে কভার আপ করারই চেষ্টা করে গেছেন এবং এখনও যাচ্ছেন। তো এত কাণ্ড হয়তো তাদের না করলেও চলতো, যাই হোক তবু করেছে। আর যেভাবেই হোক সিবিআই 3D ম্যাপিং ও অন্যান্য সায়েন্টিফিক পদ্ধতিতে মোটামুটি সিদ্ধান্তে এসছে যে একা সঞ্জয় হত্যা করে পিজিটি আরজিকর। এই অসম্ভব সিদ্ধান্ত তারা আসতে বাধ্য হয়েছে, কারণ অন্য কারো সম্পর্কে কিছু সিদ্ধান্তে পৌঁছতে গেলে পরে সলিড এভিডেন্স চাই। এ দেখেছে, ও সন্দেহ করছে, ও অনুমান করছে, কি 5 জনকে জেরা করে জানা গেছে যে এরা গিয়েছে অমুক জায়গাতে, দেখেছি হালকা হালকা মনে হচ্ছে হয়, কিন্তু হয়তো এসবের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত, কোনো তদন্ত যদি জমাও পড়ে কোর্টে, সেটা কিন্তু গ্রাহ্য হবে না। অডিও নারীরা কিন্তু কেউ সচক্ষে অপরাধ সংঘটিত হতে দেখেছেন বলে জানাননি। একজন বডিটা দেখেছেন, আর প্লেস অফ অকারেন্স নিয়ে একজন বডিটা দেখে তো বলেইছেন কি বিভৎস, তার কাছ থেকে জানতে পেরেছি, মাথার ক্লাসটা পর্যন্ত। যাই হোক, তার নিম্নাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। অন্য অডিওতে বলা হয়েছে পাশের ডাক্তারদের রুমে খুন করে সেমিনার রুমে ফেলে রাখা হয়েছে। এইটুকুই যা গরমিল। এছাড়া ইনজুরির ধরন ও যা বর্ণনা সংবাদ মাধ্যমে পেয়েছি, তার সঙ্গে প্রথম অডিওর কণ্ঠ, দ্বিতীয় অডিওর দুজনের যে কথোপকথন অত্যন্ত সঙ্গতিপূর্ণ। আর 2 পক্ষই একমত সন্দীপও সব জানতেন।
যদি আমরা এখন জানতে পারছি তিনি সেদিনকে আরজিকর হসপিটালে ছিলেন না, ছিলেন ওই বারুইপুরের কোনো একটা নবমিতা বলে একটি সেবায়তন, এরকম কিছু একটা জায়গাতে। সেটা নিজের ওখান থেকেও কোনো 2 নম্বরই কাজকর্ম করার জন্য গিয়েছিলেন, নাকি নিজের অ্যালিবাই তৈরি করতে? অ্যালিবাইটাই মনে হচ্ছে। তো কিন্তু মেয়েটিকে সরিয়ে দিতে হবে, তা না হলে ওই অপরাধ সম্রাটের সাম্রাজ্যে ফাটল ধরে দিতে পারে, ফাঁক হয়ে যেতে হবে পর্দা। এই জিনিসটা ব্যাপারটা কিন্তু তার মস্তিষ্ক প্রসূতই। এখন টর্চার করতে গিয়ে ছেলেদের যেমন প্রবৃত্তি, তারা সেই অনুযায়ী কাজটা করেছে। শুধু প্রশ্ন যে যারা তাকে এত নৃশংসভাবে মারল তাদের নামটা কেন উঠে আসছে না? তারা কি আমাদের মুখ্যমন্ত্রী এত বেশি ইনফ্লুয়েন্সিয়াল শুধু শুনতে পাচ্ছি। কখনো শোনা যাচ্ছে তাদের মধ্যে 2 জন প্রেমিক প্রেমিকা, এরা প্রেমও করতে পারে, সেটাও ভাবছে বিস্ময়কর ব্যাপার স্যাপার। তারা বাংলাদেশে চলে গেছে, কেউ বলছে দুবাই চলে গেছে। আমরা স্বয়ং সর্বেসর্বার নাম পর্যন্ত নিয়ে ধিক্কার জানানো হচ্ছে, মানে জানাচ্ছে লোকে। সেখানে এদের নামটা কেন আড়াল করা হচ্ছে এখনো পর্যন্ত? মানে নাকটা এভাবে না দেখি এভাবেও দেখানো হচ্ছে না, মানে চতুর্দিক ঘুরে ঘুরে ব্রহ্মাণ্ড ঘুরে এসে নাক দেখাতে হচ্ছে, শুধু তাদের নামটা করার জন্য। তাদেরকে কি ডিটেন করা হয়েছে? তাদের কি কোনো শাস্তি দেওয়া হয়েছে? সন্দেহভাজন তো অনেকেই হতে পারে, পরে তো সেটা মানে অ্যাকুইটেড ফ্রম অল চার্জেসও হতে পারে। আমরা কামদুনিতেও দেখেছি 7 জন অ্যাকিউজের মধ্যে এখন একজনের শুধু যাবজ্জীবন হয়েছে, বাকিরা সমস্ত বেকসুর খালাস হয়ে গেছে, সেই প্রমাণ লোপাটের মানে সৌজন্যেই। কিন্তু তারা অ্যাটলিস্ট অ্যারেস্ট তো করা হয়েছিল। আর এরা কি এতই ইনফ্লুয়েন্সিয়াল? তাদের ইনফ্লুয়েন্সটা কোন লেভেলে? তাহলে শুধু রাজ্যসাপী দেশ এমন কিছু ইঙ্গিত করছে, নাকি আন্তর্জাতিক স্তরের ইন্টারন্যাশনাল? এই প্রশ্নটাই আপনাদের সামনে রেখে যাচ্ছি আজকের ভিডিওতে। আমি আরজি কর নিয়ে আবার আসবো খুব শিগগিরই।